কেউ যদি বেশি জনগণ বিরোধ কাজ করে, চান্দা তুলছে বা তাদের লোকজন খুন খারাপ করছে, জনগণ তাকে ভোট দিবে না তো ভাই, জনগণ দিবে না তাকে ভোট, তার শিক্ষা ওখানেই হয়ে যাবে। কিন্তু এইটা এক্সকিউজ নিয়ে যদি আপনি জনগণের থেকে তাদের ভোটের অধিকার বারবার করে দূরে রাখতে চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা ওই যে ইতিহাস যে স্টোরিগুলো অলরেডি হয়েছে, ফ্রান্সে হয়েছে, রাশিয়া হয়েছে, ইথিওপিয়া হয়েছে, ইরানে হয়েছে, মানে কোনো শেষ নাই। আমি আর আমরা এখানে অনেকেই জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি আছেন, আপনাদের জন্য নতুন ইনফরমেশন না এটা। ওই জায়গা থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের প্রয়োজন দেশকে রক্ষা করা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বে আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ওনার প্রতি শ্রদ্ধা এখানে কয়েকজন বলেছেন, এখানেও সবার আছে, বিদেশের মাটিতেও সবার আছে নিশ্চয়ই। কিন্তু একজনের প্রতি শ্রদ্ধার জন্য কোনো একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের সব ভুল মাফ হয়ে যায় না, কারোর হয়ে যায় না। কিন্তু তাই বলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমার অনেক আস্থা আছে, এটা সত্যি না। অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত বড় দাগে তেমন কিছুই করতে পারে না, আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো বড় জায়গায় আনতে পারে। আজকে এখানে অনেকে কথা বলেছেন এই যে কমিউনিটি পুলিশ, এই কমিউনিটি পুলিশিং নিয়ে অনেকগুলো রাজনৈতিক দল, আমার দল শুদ্ধ, অনেকগুলো রাজনৈতিক দল অগাস্টের মাঝামাঝি ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আবেদন জানাই কমিউনিটি পুলিশের। এবং আমরা জানি বাইরে থেকেও বোধহয় অনেক সুশীল সমাজের অনেক বুদ্ধিজীবীরা, আমি জানি আজকে বুদ্ধিজীবীদের অলরেডি অনেক ইসে করা হয়েছে, ব্যাশ করা হয়েছে, বাট অনেক বুদ্ধিজীবীরা এই ধরনের আইডিয়াস দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এগুলো আমলে নেয় নাই। আজকে আপনি যদি সেফ ফিল না করেন, আজকে এমন যদি মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো অধঃপতন হয়েছে, আজকে ইমার্জেন্সি আনতে হবে দেশ বাঁচানোর জন্য, তাহলে এটার জন্য দায়ী কে? প্রথমত আরেকটা জিনিস ক্লিয়ার করি, ইমার্জেন্সি বাংলাদেশে দরকার নাই। ইমার্জেন্সি যদি বাংলাদেশের মাটিতে দরকার হইতো তাহলে 5, 6, 7, 8 দরকার হইতো, 5, 6, 7, 8 অগাস্টে দরকার হইতো। বাংলাদেশের জনগণ ওই রকম বিশ্বাসী, দেশকে এতখানি ভালোবাসে, জাতিকে এতখানি ভালোবাসে যে ওই সময় যখন ল অ্যান্ড অর্ডার বলতে কিছু ছিল না, তখন ইমার্জেন্সি প্রয়োজন হয় নাই। সবাই নিজেরা কমিউনিটি পুলিশিং করেছে, সরকার ছিল না, কিন্তু দেশ ঠিক ছিল। আজকে সরকার থাকার পর সরকারের উপরে আস্থা আছে বলে আমরা নিজেরা কমিউনিটি পুলিশকে নেমে যাচ্ছি না। প্রত্যেকটা এলাকায় এখন নতুন করে গেট লাগানো হচ্ছে, এই লাগানো হচ্ছে, এই লাগানো হচ্ছে। কেন? তাইলে ইন্টারিম সরকারের যে দায়িত্ব, তারা যদি সেটা পূরণ করতে না পারে, তাহলে নির্বাচনে তাড়াতাড়ি যাওয়াটা আমি বিশ্বাস করি আমাদের একমাত্র সলিউশন। নির্বাচন গেলে সবচেয়ে ভালো সরকার চলে আসবে এটা না ভাই, সরকার আসবে, এবং এই সরকারকে ইতিমধ্যে অনেকদিন চলে গেছে। আপনারা কাকে পছন্দ করবেন, জনগণ সেটা নির্ণয় করার জায়গায় মোটামুটি চলে আসছে। এবং এই জায়গা থেকে যদি কোনো দল ভালো বা মন্দ মনে হয়, আমি পুনাবের প্রতি আহ্বান জানাই, আপনাদের সোশ্যাল ইনফ্লুয়েন্স অনেক আছে, স্পেশালি তরুণদের ভেতরে। আপনাদের জায়গা থেকে আপনারা তরুণদের ইনফ্লুয়েন্স করেন, আপনারা কাকে ভালো মনে করেন, কোন জিনিসটা ভালো মনে করেন। পুনাব আমি বিশ্বাস করি চেষ্টা করবে, এবং আমি আশা রাখি তারা পারবে বড়ভাবে ইনফ্লুয়েন্স করতে বাংলাদেশের তরুণ সমাজকে। তারুণ্যের দেশ বাংলাদেশ, এখনো 50% বাংলাদেশের ভোটাররা বিলো 35, 50%, এটা একটা বিশাল ব্যাপার। সো আপনারা যেই দিকে দেশকে প্রবাহিত করতে চাইবেন, দেশ সেই দিকেই যাবে। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে কয়েকজন কথা বলেছেন, কোন দল ভালো খারাপ, যে কোনো দল ভালো খারাপ হইতে পারে ভাই, এবং এক রাতে বাংলাদেশ বদলাবে না। আপনারা বলতেই পারেন এ সৎ, এ অসৎ, আপনারা বলতেই পারেন এ ঘুষ নিবে বা চান্দা খাবে, ও ঘুষ নিবে না বা চান্দা খাবে না, কিন্তু যে নিচ্ছে, ঘুষ নিক, চান্দা নিক, চান্দা তুলুক বা যেটাই করুক, সে তো এই দেশের সন্তান, এই দেশের কালচারের অংশ। তাহলে এই দেশের কালচারের অংশ যদি হয়, তাহলে এই কালচারটা এক রাতে বদলে দিতে পারবো আমরা? এই দেশের সব ধরনের ব্যবস্থা এক রাতে বদলে দিতে পারবো আমরা? না, আমাদের অগ্রসর এইভাবে হতে হবে যেন আমরা বদলানোর কাজটা শুরু করি। আমার আগে রিফাত যেভাবে কথা বলেছেন, বা লিটন ভাই যেভাবে কথা বলেছেন, যে আমাদের বদলানোর কাজটা শুরু করতে হবে। রেভলিউশন, অনেকে রেভলিউশনের কথা বলে। আজকে আমাদের মাঝে অনেকে কথা বলছেন, আমি আজকের এই অনুষ্ঠানের কথা বলছি না, বাট আশেপাশে অনেকে কথা বলছেন, কেউ পাগড়ি পরে, কেউ পাগড়ি ছাড়া, অনেকে কথা বলছেন, যারা কথা বলছেন খুব এক্সট্রিম রেভলিউশনের কথা। এই যে দেশগুলোর গল্প আমি বললাম, এই দেশগুলোতে কিন্তু এই এক্সট্রিম রেভলিউশন হয়েছিল। কোন দেশ এর ভেতরে মানে ডেকেডস এর আগে রিকভার করতে পারে নাই ওই রেভলিউশনের জন্য, এবং এই রেভলিউশন জনগণের জন্য ভালো কিছু বয়ে আনে নাই।
লক্ষ লক্ষ ইফ নট কোটি কোটি প্রাণহানি হয়েছে। আমরা এমন একটা জায়গায় আছি যে আমরা বিশাল এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং এখন জনগণের কাছে আমরা যেতে পারি যে জনগণের কি পছন্দ। আরেকজন আমার পাশে বসেছিলেন হাদি, বলেছিলেন যে জনগণের কাছে যদি যান, 2023 সালের ছোট্ট একটু পার্সোনাল গল্প একটু শেয়ার করি। 2023 সালের এপ্রিল মে মাসে তখন আমরা যুগপথ আন্দোলনে, সো বিএনপি এবং আওয়ামী লীগ বিরোধী পুরো শক্তি আমরা সবাই একত্রিত, যুগপথ আন্দোলন এটার নাম ছিল। তো যুগপথ আন্দোলনে আমরা বিশ্বাস করতাম যে 2023-24 নির্বাচন হাসিনাকে করতে দিব না, আমরা সঠিক কেয়ারটেকার সরকার এনেই নির্বাচন করব। সো 2023 সালের এপ্রিল মে মাসে আমি আমাদের যুগপথ আন্দোলন উত্থাপন করি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও যোগাযোগ করি যে আগামী কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা আমরা চাই উনি হন। 2023 সালে এপ্রিল মে মাসে, অনেক আগে, তখন কেউ বিশ্বাস করে নাই, হয়তো আমি স্বপ্ন দেখেছি হাসিনা পড়বে, কিন্তু পুরোপুরি বিশ্বাস হয়তো আমি হয়তো করিনি, আমি বলতে পারবো না। বাট তখন যখন ওনার সাথে যোগাযোগ করেছিলাম, উনি তখন বলেছিলেন, এই যে লিটন ভাই একটা কথা বললেন না যে মানে এটা আমার পরিধির ভিতরে পড়ে না, তবে আমি তোমাদের সাথে আছি। তো উনি আজকে থেকে 2.5 বছর আগে বা 2-2.5 বছর আগে এরকম কথা আমাকেও বলেছিলেন। এরপরে গত বছর জুলাই 16, 17, 18, 19 তারিখে আমি পার্সোনালি অ্যাবসলিউটলি কনভিন্সড ছিলাম যে হাসিনা সরকার শেষ। জুলাইয়ের 19 তারিখে আমি লুকিয়ে লুকিয়ে কয়েকজনের মাধ্যমে চেষ্টা করি আবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করতে, যে এইবার হাসিনা পড়বে, ডিসেম্বরে এর আগের বার আপনি নেন নাই, এইবার আপনাকে নিতে হবে। এই মেসেজটার পর ওনার সাথে আর আমার যোগাযোগ হয়নি, পরে অগাস্টে যেয়ে তারপর কথা হয়েছে, কিন্তু এই মেসেজটা দিয়ে তারপর আমি বেরিয়েছিলাম। তো ওই জায়গা থেকে আমি বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা মহোদয়, তার প্রতি আমার কতখানি আস্থা সেটা পরিষ্কার করার জন্য আমি জাস্ট পার্সোনাল স্টোরিগুলো শেয়ার করলাম।